আস্তে করুন, অনেক ব্যথা পাচ্ছি আমি। আস্তে করলে আবার মজা পাওয়া যায় নাকি? জোরে জোরে করতেই মজা বেশি। সারা শরীরে কামড় আর আঁচড়ের দাগ নিয়ে অর্ধনগ্ন অবস্থায় শুয়ে আছি। সাদা বিছানার চাদরে বেশ খানিকটা লাল হয়ে গেছে আমার রক্তের দাগে। শরীরে অসম্ভব রকম যন্ত্রণা হচ্ছে, ব্যথায় এক প্রকার কাতরাচ্ছি। কিন্তু সেদিকে কোনো ভ্রুক্ষেপ না করে গত 2 ঘন্টা যাবৎ আমার শরীরটাকে খুবলে খাচ্ছে তুর্য। সদ্য ধর্ষিতার খাতায় নাম ওঠানো আমি একটা জীবন্ত লাশের মতো শুধু দেখেই গেলাম নিজের সতীত্ব হরণ হওয়া। আমি হীর, অনার্স প্রথম বর্ষের শিক্ষার্থী। সদ্য 18 বছরে পা রেখেছিলাম। 2 চোখ ভরে স্বপ্ন সাজিয়েছিলাম। এক নিমেষেই আজ সব শেষ হয়ে গেল। কিছুই করার ছিল না আমার। কি করতাম? তুর্য যেমন লম্বা তেমনি সুঠাম দেহি, তার সামনে আমি একটা মাছির মতো। ঠিকই তার শক্তির কাছে পেরে উঠতে পারলাম না। শেষ মুহূর্ত পর্যন্ত ধস্তাধস্তি করেও শেষ রক্ষা আর হলো না। 2 চোখ দিয়ে অঝোর ধারায় পানি পড়ছে। ভীষণ কষ্ট হচ্ছে, আর সহ্য করতে পারছি না। কিন্তু তুর্যর থামার কোনো লক্ষ্যই নেই। চোখে ঝাপসা দেখছি, মনে হচ্ছে জ্ঞান হারাচ্ছি। হ্যাঁ, সেটাই ভালো। এই অসহ্য যন্ত্রণা আর নিতে পারছি না আমি। বেশ কিছুক্ষণ পর ঘুম ভাঙতেই বুকের উপর ভারী কিছু অনুভব করলাম। মাথাটা উঁচু করে তাকাতেই দেখি তুর্য আমার বুকে মাথা রেখে আমার উপরে ঘুমিয়ে আছে। রাগে আমার গা জ্বলে যাচ্ছে। বেটা কত বড় খচ্চর, আমার উপর শুয়ে আছে। ইচ্ছে হচ্ছে লাথি মেরে নিচে ফেলে দেই, কিন্তু শরীরে এক বিন্দু শক্তিও অবশিষ্ট নেই। বহু কষ্টে তুর্যকে নিজের উপর থেকে সরিয়ে কোনো রকম উঠে বসলাম। যে শাড়িটা পরে আজকে বাড়ি থেকে বেরিয়েছিলাম, সেই শাড়িটা 2 টুকরো হয়ে নিচে পড়ে আছে। শাড়ি আর ছেঁড়া ব্লাউজটা দেখেই চোখ ভিজে গেল আমার। তুর্যর গায়ে থেকে চাদরটা টেনে নিয়ে কোনো রকম শরীরে পেঁচিয়ে নিলাম। হাঁটতে ভীষণ কষ্ট হচ্ছে, মনে হচ্ছে শরীর টুকরো টুকরো হয়ে বিছিয়ে পড়বে এখনই। কোনো মতে ওয়াশরুমে ঢুকে আয়নার সামনে দাঁড়িয়ে চাদরটা সরাতেই আটকে উঠলাম। সারা শরীর ক্ষতবিক্ষত হয়ে আছে। কামড় আর আঁচড়ের জায়গাগুলোতে বের হওয়া রক্ত শুকিয়ে গেছে। ধর্ষণ বুঝি একেই বলে। আগে শুধু শুনেছি, আজ নিজের বেলায় অভিজ্ঞতাটাও হয়ে গেল। 2 চোখ বেয়ে নোনা জল পড়ছে। মুছার এই বিন্দু পরিমাণ ইচ্ছেও নেই। চোখের পানির মাধ্যমে ধর্ষিতার কলঙ্ক না ধুলেও কষ্ট হয়তো কিছুটা কমবে। প্রায় 1 ঘন্টার মতো সময় নিয়ে নিজেকে ভালো মতো ধুয়ে গোসল শেষ করে ওয়াশরুমে রাখা বাথটোবারটা পরে বের হলাম। বের হতেই দেখি অসভ্যটা খাবার সেন্টার টেবিলে রাখছে। আমাকে দেখে একটা ডেভিল হাসি দিয়ে বলল, আমার বিরুদ্ধে তো সব প্রমাণ নিজ হাতে সাবান দিয়ে কষে কষে ধুয়ে এলে, এখন পুলিশে কেস ফাইল করবে কিভাবে? তুর্যর কথায় আমি অবাকের শেষ সীমানায় পৌঁছে গেছি। বলে কি, নিজেই নিজেকে পুলিশে দেওয়ার কথা বলছে? কিন্তু কথাটা তো ঠিকই বলেছে। বোকার মতো সব প্রমাণ শেষ করে এলাম, এখন নিজেই নিজের কপাল চাপড়াচ্ছি। কি চিন্তা করছো এত? এখন এত ভেবে লাভ নেই, এখানে এসে বসো। বলেই আমার হাত ধরে টান দিয়ে সোফায় বসিয়ে দিল তুর্য। বাথরুমটা খোলো। তুর্যর কথা শুনে আমি চোখ বড় বড় করে তাকিয়ে আছি। কি হলো, শুনতে পাচ্ছ না? বাথরুমটা খোলো, কামড়ের জায়গাগুলোতে মলম লাগাতে হবে। না, আমি বাথরুম খুলবো না। কেন? আপনার সামনে আমি কিভাবে খুলবো? নিচে কিছুই পড়িনি। হয়তো ভুলে গেছো, কিছুক্ষণ আগে তোমার সবটাই দেখে ফেলেছি। তুর্যর কথা শুনে মনে হচ্ছে আমি আকাশ থেকে পড়ছি। এই মানুষটা কি আদৌ মানসিকভাবে সুস্থ আছে নাকি পুরোটাই তার ছিঁড়া? কিছুক্ষণ আগে আমাকে এতটা টর্চার করে এখন আবার নিজেই মলম লাগাতে চাইছে। নিজে নিজেই বিড়বিড় করছিলাম, তখনই টান দিয়ে আমাকে নিচের দিকে ঘুরিয়ে বাথরুমটা খুলে কাঁধ থেকে নামিয়ে দিল তুর্য। আমি এখনো হা হয়ে আছি, আর তুর্য আমার ক্ষতস্থানে ওষুধ লাগিয়ে দিচ্ছে। এতক্ষণে ভালো করে খেয়াল করলাম লোকটাকে। মাত্রাতিরিক্ত ফর্সা লোকটা। ছেলেদের এত ফর্সা হতে নেই। বড় চুলগুলো বারবার চোখের উপর এসে পড়ছে। ঠোঁট দুটো একদম গোলাপি রঙের। সৃষ্টিকর্তা যেন অনেক সময় নিয়ে বানিয়েছেন ওনাকে। এজন্যই হাজার হাজার মেয়ের ক্রাশ। এমন হা করে কি দেখছো? খেয়ে ফেলবে নাকি? তুর্যর কথা শুনে আবারও আমার চোখ বড় হয়ে গেল। খানিকটা লজ্জাও পেলাম বটে। কিছু না বলে মুখটা বন্ধ করে মাথা নিচু করে নিলাম। গোসল করে বের হওয়াতে ভেজা চুলের পানি আমার শরীরে পড়ছে। ওষুধ লাগাতে লাগাতে তুর্যর হাত থেমে গেল। তার দিকে তাকাতেই দেখলাম এক দৃষ্টিতে আমার বুকের ঠিক মাঝখানের তিলটার দিকে তাকিয়ে আছে।
তুর্যর চোখে এক অদ্ভুত নেশা লেগে আছে। এই একদিনেই তার দৃষ্টি আমার কাছে অনেক পরিচিত মনে হচ্ছে। ভেতরটা দুমড়ে মুচড়ে যাচ্ছে। বারবার কয়েক ঘন্টা আগের দৃশ্যগুলো মনে পড়ছে। কয়েক ঘন্টার ব্যবধানে কি থেকে কি হয়ে গেল। আমার জীবনটা নিমেষেই শেষ হয়ে গেল। একটা মেয়ের অহংকার, তার সতীত্ব, সেটাই আমি হারিয়ে ফেললাম। দুঃখ বিলাস করছিলাম, তখনই আচমকা তুর্য আমাকে নিজের সাথে মিশিয়ে আমার ঠোঁট দুটো নিজের ঠোঁটের সাথে নিয়ে নিল। আচমকা এমনটা হওয়াতে কিছুই বুঝতে পারলাম না। যতক্ষণে বুঝলাম অনেক দেরি হয়ে গেছে। নিজেকে ছাড়ানোর আপ্রাণ চেষ্টা করছি। দুহাত দিয়ে তুর্যর বুকে কিল ঘুষি যা পারছি দিচ্ছি, কিন্তু কিছুতেই কিচ্ছু হচ্ছে না। তুর্য আরো শক্ত করে ধরলো আমাকে। এখন আমি আর নড়তেই পারছি না। অসহায় হয়ে চোখে পানি ছেড়ে দিলাম। তুর্য মনের সুখে আমার ঠোঁট দুটোর স্বাদ নিচ্ছে, কিন্তু এইবার তুর্যর কাছে আসাটা হিংস্র মনে হচ্ছে না। কেন যেন মনে হচ্ছে উনি ভালোবেসে অনেক আদর করে কিস করছে, কিন্তু আমার এগুলো কাটা খাই নুনের ছিটার মতো। কিছুক্ষণ এইভাবেই থাকার পর তুর্য আমার ঠোঁট দুটো ছেড়ে দিয়ে আমার ঘাড়ে মুখ ডুবিয়ে দিল। হাতের বাঁধন আলগা হতেই আমি তুর্যকে একটা ধাক্কা দিয়ে দূরে সরিয়ে দিলাম। এই লোকটার স্পর্শ আর সহ্য করতে পারছিলাম না আমি। ওনার প্রতিটা স্পর্শ আমাকে আবারও সেই অমানবিক অত্যাচারের কথা মনে করিয়ে দিচ্ছে। তুর্য আহত দৃষ্টিতে কিছুক্ষণ তাকিয়ে রইল আমার দিকে। এই চাহনিতে না জানি কত কষ্ট লুকিয়ে আছে। তুর্যর চোখের দিকে তাকিয়ে থাকা আর সম্ভব হলো না। কেন জানি না বুকে চিনচিন ব্যথা অনুভব হচ্ছে। তুর্য নিজের চোখ নামিয়ে নিল। খাবার মাখিয়ে আমার মুখের সামনে ধরল তুর্য। মুখ খোলো, খাবার খেয়ে পেনকিলার খেতে হবে। তুর্যর কথায় আবারও অবাক না হয়ে পারলাম না। উনি কেমন মানুষ এই ধারণাটাই হচ্ছে না আমার। এত কেয়ার করছে আমার যে বিশ্বাসই হচ্ছে না। কিছুক্ষণ আগে এই লোকটাই আমাকে তুলে এনে জোরপূর্বক আমার সাথে শারীরিক সম্পর্ক করেছে। এক কথায় যাকে বলে ধর্ষণ করেছে। আমি মুখ না খোলাতে তুর্য জোর করে খাবার মুখে ঢুকিয়ে দিল। সরি জোর করে খাবার ঢোকানোর জন্য, কিন্তু তোমাকে পেনকিলারটা খাওয়ানোর প্রয়োজন, না হলে শরীরে ব্যথা করবে। শরীরের ব্যথাটাই বুঝি চোখে পড়ল না। আমার জীবনে যে ঝড় নিয়ে এলেন সেটা। তুর্য আহমেদ চৌধুরীর সাথে একটা রাত কাটানোর জন্য মেয়েরা লাইন লাগিয়ে বসে থাকে, নিজে থেকে ধরা দেয়। আর সেই তুর্য আহমেদ চৌধুরী নিজে তোমাকে আপন করে নিয়েছে। তোমার তো নিজেকে নিয়ে প্রাউড ফিল করা উচিত। আপনি যেমন আপনার কাছে ধরাও দেয় তেমন মেয়েরাই, কিন্তু আমি ওসব মেয়েদের মতো নই। আমি কেমন? মানে? এই যে বললে আমি যেমন তেমন মেয়েরাই আমার কাছে আসে, তো আমি কেমন একটু বলো। আপনি একটা চরিত্রহীন লোক। আপনি একটা মেয়েকে জোরপূর্বক তুলে এনে আর কথা বের হলো না মুখ দিয়ে। কষ্টগুলো দলা পাকিয়ে গলায় এসে আটকে গেছে। আমি চরিত্রহীন, আর তুমি? তুমি কি দোয়া তুলসী পাতা? তোমার আসল রূপটা আর কেউ না জানলে আমি জানি। আর তোমার কি মনে হয় আমি তোমাকে দর্শন করেছি? তুমি তো সবকিছু জেনেও কিছুই জানো না। আমার প্রতিটি স্পর্শ বৈধ ছিল, তোমাকে অবৈধভাবে আমি স্পর্শ করবো ভাবলে কি করে? তুর্য এই কথার প্রেক্ষিতে কি উত্তর দেওয়া আমার জানা নেই। তুর্য আমার সম্পর্কে এত বাজে মন্তব্য করছেন, কিন্তু উনি তো আমাকে চেনেন না, তাহলে কেন এসব কথা বললেন? তুর্য আমাকে পেইন কিলার খাইয়ে দিলেন। সোফায় মাথা নিচু করে বসে আছি। তুর্য আলমারি থেকে টি শার্ট বের করছেন। এতক্ষণ শুধু একটা ছাই রঙের ট্রাউজার পরেছিলেন। তুর্যর জিম করা বডি, তার উপর ফর্সা শরীর, যে কোনো মেয়েকে পাগল করার জন্য যথেষ্ট। কিন্তু এত সৌন্দর্য দিয়ে কি হবে যেখানে চরিত্রেরই ঠিক নেই? একটা মেয়ের এত বড় সম্মান হানি করার আগে একবারও চিন্তা করলো না। তোমার এখন বাসায় যেতে হবে, নাকি আমার মোহে পড়ে গেছো? কিভাবে যাব? শাড়ি ব্লাউজ তো আপনি ছিঁড়ে ফেলেছেন। বাথরোব পরে বাসায় কিভাবে যাব? বাথরুমটা পরে যেতে হবে না, এই শাড়িটা পরে নাও, যা যা লাগবে সবই এখানে আছে। আপনি বাইরে যান। কেন? বারে, আপনার সামনে শাড়ি পরবো নাকি আমি? তোমার আর কিছু বাকি নেই যা আমি দেখিনি, তাই আমার সামনে তোমার লজ্জা না পেলেও চলবে। গা জ্বালানোর কথা বন্ধ করবেন আপনি। লজ্জা নাই আপনার, তাই না? গেট রেডি ফার্স্ট। অর্ডার দিয়েই তুর্য রুম থেকে বেরিয়ে গেল। শাড়িটা হাতে নিয়ে রুমটা একটু পর্যবেক্ষণ করলাম। বেশ বড় একটা রুম। আসবাবপত্রগুলো অনেক দামি আর ক্লাসি। দেখেই মনে হচ্ছে খুব শখ করে সাজিয়েছে রুমটা। খাটের পাশের টেবিলে তুর্যের একটা ছবি ফ্রেমে রাখা।
তার মানে বাড়িটা এই শয়তান লোকটার। বেলা গড়িয়ে যাচ্ছে, বাড়িতে যেতে হবে জলদি। তাই চিন্তা ভাবনা বাদ দিয়ে শাড়িটা পরে নিচে নেমে গেলাম। নিচে নামতেই আমি আরও আশ্চর্য হলাম। এই বাড়িতে আমি আর তুর্য ছাড়া আরও অনেকেই ছিল। দেখে মনে হচ্ছে এরা সবাই সার্ভেন্ট, কিন্তু এতগুলো মানুষ এখানে ছিল, তাহলে একটা মানুষও আমাকে বাঁচালো না কেন? সবগুলো মানুষ আমার সাথে এত বড় অন্যায় হতে দিল, কেউ একজনও বাধা দিল না? প্রশ্নটা মাথায় ঘুরপাক খাচ্ছিল। তখনই তুর্য আমার হাত ধরে টানতে টানতে বাইরে নিয়ে গাড়িতে বসিয়ে দিল। ইটস টাইম টু গো বেবি। একদম উল্টাপাল্টা নামে ডাকবেন না। তো কি নামে ডাকবো? আমার নাম হীর। 1 মিনিট, আপনি আমাকে ডাকবেনই বা কেন? হুম, কেন আমি তোমাকে ডাকবো না কেন? আপনার আমার সাথে যা প্রয়োজন ছিল সব তো শেষ। আমার সর্বস্ব তো লুটে নিয়েছেনই, এখন আমাকে ডাকার কি দরকার? তুর্য কিছু বলল না, আমার দিকে কিছুক্ষণ তাকিয়ে থেকে গাড়ি স্টার্ট দিল। তুর্য আহমেদ চৌধুরী ওরফে রকস্টার তুর্য, বাংলাদেশের সিঙ্গিং সেন্সেশন উইথ আইকন। অল্প কয়েক বছরেই নিজের গান গাওয়ার প্রতিভা দিয়ে জয় করে নিয়েছে সকলের মন। এমন না যে আমরা একে অপরকে চিনি, তবে ওনাকে চেনে না এমন খুব কম মানুষই আছে। মনে মনে সেই দিনটাকে ঘৃণা ভরে স্মরণ করছি, যেদিন এই তুর্যর সাথে প্রথম দেখা হয়েছিল। প্রায় 15 দিন আগে মামাতো বোন রাহির সাথে একটা কনসার্টে গিয়ে এই মানুষরূপী পশুটার সাথে দেখা হয়েছিল। প্রথম দেখায় একবারের জন্য বুঝতে পারিনি লোকটা এতটা নীচ। বাইরের দিকে তাকিয়ে আছি, চোখ দিয়ে অনবরত পানি পড়ছে। হয়তো তুর্য কয়েকবার আমার দিকে ফিরে তাকিয়েছিল, কিন্তু আমার এই পশুর মুখটা দেখার আর ইচ্ছা নাই। আমার বাড়ির ঠিক সামনে এসে গাড়িটা থামলো। তার মানে সব কিছু প্রি প্ল্যান্ড ছিল। আমার সব তথ্য আগে থেকেই নিয়ে নিয়েছে। গাড়ির দরজাটা খুলে এক ছুটে বাড়ির ভেতরে ঢুকে পড়লাম। হয়তো পেছন থেকে 2-1 বার ডেকেও ছিল, কিন্তু তাতে আমার কিচ্ছু যায় আসে না। বাড়িতে ঢুকতেই রাহি আটকে ধরলো। এত দেরি কেন? আর এটা কার শাড়ি? কি উত্তর দেব, মাথায় কিচ্ছু আসছে না। কোনো রকম অসুস্থতার বাহানা বানিয়ে ঘরে এসে দরজা লাগিয়ে দিলাম। এখন যেন আমার কষ্ট আর বাদ মানছে না, মরে যেতে ইচ্ছে করছে। নিজেকে অপবিত্র মনে হচ্ছে। গায়ের শাড়িটা টেনে খুলে আগুনে লাগিয়ে দিলাম। কেন এই কাজটা করলাম জানি না, কিন্তু মনে হচ্ছে শাড়িটার জায়গায় তুর্যকে জ্বালাতে পারলে অনেক শান্তি পেতাম। ওয়াশরুমে গিয়ে ঝর্ণার নিচে বসে কাঁদছি আমি। আজকে আম্মু আব্বুর কথা ভীষণ মনে পড়ছে। আজ আম্মু বেঁচে থাকলে আমার মনের কষ্টটা একটু হলেও বুঝতো। সবটা তার সাথে শেয়ার করতে পারতাম। মামা মামি রাহি রায়ান সবাই অনেক ভালো, কিন্তু মা তো মাই হয়। রায়ানের কথা মনে পড়তেই আরও জোরে কান্না পাচ্ছে। কি থেকে কি হয়ে গেল? মানুষটা আমাকে কত ভালোবাসে আর আমি কি না? ছি, নিজের উপর নিজেরই ঘৃণা হচ্ছে। যদি রায়ান সবটা জানতে পারে তখন কি হবে? রায়ান কি আর আমাকে মেনে নিবে? হ্যাঁ, মেনে নেবে রায়ান আমাকে, অনেক ভালোবাসে। কিন্তু এটা তো রায়ানকে ঠকানো হবে। আমি কিভাবে রায়ানকে ঠকাবো আর ভাবতে পারছি না। কাঁদতে কাঁদতে হিচকি উঠে গেছে। জানি না কত সময় ধরে এইভাবে কাঁদছি আর ভিজছি। আরও কিছুক্ষণ ভিজার খুব ইচ্ছে হচ্ছে। হয়তো আমার কলঙ্ক ধুয়ে যাবে এই পানির সাথে। দরজায় বারবার নখ পড়ছে। মামি আর রাহি ডাকছে। না, আর কিছুক্ষণ এভাবে থাকা যাবে না, ওরা সন্দেহ করবে। ঝটপট জামাটা পাল্টে বেরিয়ে পড়লাম। কোনো রকম একটু খেয়েই দরজা লাগিয়ে ঘুমিয়ে পড়লাম। ব্যালকনিতে দাঁড়িয়ে আছে তোর্য, হাতে গিটার আর গলায় করুণ সুর। গানটা গাইতে গাইতেই দু চোখ ভিজে গেছে তুর্যের। আকাশের দিকে তাকিয়ে আছে আপন মনে। পুরো আকাশটা মেঘলা। পূর্ণিমা তিথি হওয়ার পরেও আজ আকাশের কোনো আনন্দ নেই। যেন আকাশও আজ তুর্যের সাথে কাঁদতে চায়, ওর কষ্ট কমাতে চায়। প্রিয়জনকে হারানো কষ্ট তবুও বুকে নিয়ে বেঁচে থাকা যায়, কিন্তু প্রিয়জনের ঘৃণার পাত্র হয়ে বেঁচে থাকার চেয়ে মরে যাওয়াও অনেক সুখের। কেন হীর? কেন? কেন দাও আমাকে এতটা কষ্ট? আর কত কষ্ট সহ্য করবো আমি, বলো? আর কত যন্ত্রণা দিতে চাও? প্রতিটা মুহূর্ত তুমি আমার সামনে, কিন্তু তোমাকে ছোঁয়ার অধিকার নেই। আমার কলেজে তুমি, তবুও তোমায় ভালোবাসার অধিকার নেই। তুমি চাইলে সারা জীবন তোমার অপেক্ষা করতে পারি, কিন্তু তোমাকে, আজকে তুমি আমাকে চরিত্রহীন বলছো, মানুষরূপী পশু, আরও না জানি কত কি। তুমি আমাকে যত পারো ভুল বোঝো, তবু আমি কিছুই বলবো না। আচ্ছা হীর, একটা বারও কি আমার কথা মনে পড়ে না? একটা বারও কি আমার কাছে আসার জন্য তোমার মন ছুটে যায় না? বলো না হীর।
প্লিজ বলো। কথাগুলো বলতে বলতেই আমি কান্নায় ভেঙে পড়লাম। তখনই বৃষ্টি শুরু, ঝুমঝুম বৃষ্টি। হয়তো আমার কষ্টগুলো আকাশ সহ্য করতে না পেরে কান্নায় ভেঙে পড়েছে। মাঝরাতে হঠাৎ ঘুম ভেঙে যায় আমার, প্রচণ্ড মাথা ব্যথা করছে, শরীরটাও বেশ গরম, চোখে ঝাপসা লাগছে, সব কিছু বেশ ভালো রকমেরই জ্বর এসেছে মনে হচ্ছে। ড্রয়ার থেকে একটা জ্বরের ওষুধ খেয়ে খাটে বসে আছি। দিনে যা কিছু ঘটেছে সবটা মাথায় ঘুরছে। সব কিছু পুনরায় একবার চিন্তা করতে গেলে একটা কথা আটকে যায় মাথায়। তুর্য তখন বলেছিল তার প্রতিটি স্পর্শ বৈধ। এই কথাটার কি মানে ছিল? আমার শরীরে তার স্পর্শ বৈধ কিভাবে হবে? রায়ানকেও আজ পর্যন্ত নিজেকে স্পর্শ করতে দেইনি, আর এই লোক, ছি, এই লোকের কথা আমি কেন ভাবছি? যার চরিত্র খারাপ, তার মুখের কথার কি সত্যতা আছে? দরজায় কড়া নড়ছে। নিশ্চিত রায়ান দেখতে এসেছে আমাকে, কিন্তু আমি এই মুখ কিভাবে দেখাবো রায়ানকে? আমার যে তার সামনে যাওয়ার সাহস নেই। কি বলবো আমি তাকে? হির, দরজাটা খুলে দে। আর কতক্ষণ দাঁড়িয়ে থাকবো? রাহি বলল তোর শরীর খুব খারাপ, আমি দেখব তোর কি হলো। রায়ান ভাই, তুমি যাও তো এখান থেকে, আমাকে ঘুমাতে দাও। এমন করছিস কেন? খোল না প্লিজ, একবার তোকে দেখেই চলে যাব। এত দেখার কি আছে? যাও তো, ঘুমাও। খুলবি না? না। এই তো আর 2 দিন, তারপর দরজা কিভাবে লাগিয়ে রাখিস আমিও দেখব, আর তোর ঘুমের 12টা বাজিয়ে দেব। রায়ানের কথায় যেন আমার মাথায় আকাশ ভেঙে পড়ল। আমি ভুলেই গিয়েছিলাম 2 দিন পর আমার আর রায়ানের বিয়ে। এখন আমি কি করব? আমি পারবো না রায়ানকে ঠকাতে। আমি এখন অপবিত্র হয়ে গেছি। আমি পারবো না রায়ানকে বিয়ে করতে। খুব কান্না পাচ্ছে, কিন্তু জ্বরের মাত্রা অনেক বেড়ে গেছে। তাকিয়ে থাকতে কষ্ট হচ্ছে। কখন যে ঘুমিয়ে পড়েছি খেয়াল নেই। বেশ কিছুক্ষণ বৃষ্টিতে ভেজার পর রুমে চলে এলো তুচ্ছ। রুমের লাইট অন করে রুমের দেওয়াল ভর্তি লাগানো হীরের ছবিগুলোর দিকে তাকিয়ে আছে তুর্য। তুমি আমাকে ভুল বোঝো না হির, আমি কখনো তোমার কোনো ক্ষতি চাইনি। কিন্তু আজ আমি সত্যিই নিরুপায় ছিলাম। আমি বেঁচে থাকতে কি করে তোমাকে অন্য কারো হতে দিতাম বলো? তুমি যে আমার নিঃশ্বাসে আটকে আছো। তোমাকে হারালে আমি নিঃশ্বাস নিতে পারবো না। জানি না তোমাকে কিভাবে বোঝাবো, কিন্তু ওয়াদা করছি তোমার প্রতি করা সব অন্যায়ের প্রতিশোধ নেব। আমি তোমার উপর অনেক অন্যায় করেছি, তার পেছনে সব কারণ তোমাকে বোঝাবো। তুমি শাস্তি দিলে মাথা পেতে নেব, কিন্তু তোমাকে হারাতে পারবো না। আমার স্পর্শে আজ তোমার ঘৃণা হচ্ছে না হির, জানো হির, খুব কষ্ট হচ্ছে। বুকের বাঁ পাশটা পুরো ছাই হয়ে যাচ্ছে। আমি তোমার কোনো সর্বনাশ করিনি হির। কথাগুলো বলতে বলতে তুর্য জ্ঞান হারিয়ে ফেলে। সকালে ঘুম থেকে উঠতেই দেখি প্রচণ্ড মাথা ব্যথা করছে। জ্বরের কারণেই এমনটা হয়েছে বুঝতে পারছি। ফ্রেশ হয়ে রুম থেকে বের হতেই জানতে পারলাম বিয়েটা পিছিয়ে দিয়েছে। কারণ রায়ান ভাইয়ের জরুরি ভিত্তিতে ঢাকার বাইরে যেতে হয়েছে অফিসের কাজে। বিয়ের তারিখ পেছানোর কথাটা শুনে কেন জানি না ভালোই লাগছিল। যাক, অন্তত আরও কিছুদিন সময় পেলাম বিয়েটা কিভাবে ভাঙবো সেটা ভাবার। তুর্যকে সকালে ওর ম্যানেজার হসপিটালে নিয়ে যায়। 3 দিন তুর্য হাসপাতালে ভর্তি থেকে বাসায় এসেই কাউকে ফোন করলো। হির কোথায়, কেমন আছে এখন? আমি নিরুপায় ছিলাম, জানি আমার অপরাধ ক্ষমার যোগ্য নয়, কিন্তু হিরকে বাঁচানোর জন্য আমি সব করতে পারি। আমি দেখছি ব্যাপারটা। আজ 7 দিন হয়ে যায় কলেজে যাই না, কিন্তু আজ কিছুতেই বাড়িতে থাকতে পারলাম না। মামি আর রাহির চাপে জোর করে কলেজে পাঠিয়ে দিল। অন্য মনস্ক হয়ে ক্লাসরুমের বারান্দা দিয়ে হাঁটছিলাম, তখনই কেউ আমার বাম হাতে হ্যাচকা টান দিয়ে একটা খালি ক্লাসরুমে নিয়ে গেল। ঘটনার আকস্মিকতায় আমি পড়ে যেতে নিলে আমাকে বুকে জড়িয়ে নিল সামনে থাকা লোকটা। লোকটা আমাকে এতটা শক্ত করে ধরে রেখেছে যে আমার নাক বন্ধ হয়ে রয়েছে, নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছে। কোনো উপায় না পেয়ে শরীরের যত শক্তি ছিল সব দিয়ে ধাক্কা দিয়ে সামনে থাকা লোকটাকে সরিয়ে ঠাস করে গালে একটা চড় বসিয়ে দিলাম। সামনের লোকটাকে দেখে আমার হাত পা কাঁপা শুরু হয়ে গেল। তুর্য আমার সামনে দাঁড়িয়ে আছে অগ্নিচক্ষু নিয়ে, যেন এক্ষুনি চোখ থেকে আগুন বের হবে আর আমি চলে যাব। আমাকে ক্লাসরুমের দেওয়ালে ঠেস দিয়ে রাগী দৃষ্টিতে আমার দিকে তাকিয়ে আছে তুর্য। চোখ দুটো অসম্ভব লাল হয়ে আছে। তাকাতে পারছি না ওই চোখের দিকে, মাথা নিচু করে ভয়ে কাঁপছি। কালো একটি হুডি পরে আছে তুর্য, হয়তো নিজের পরিচয় গোপন করতে এমনভাবে এসেছেন। কিছুক্ষণ আমার দিকে তাকিয়ে থেকে সামনে আসা চুলগুলো
পেছন দিকে দিয়ে দাঁতে দাঁত চেপে বলল, এতদিন ভার্সিটি আসোনি কেন? তুর্যর এই অদ্ভুত প্রশ্নে কপাল কুঁচকে তাকিয়ে আছে তার দিকে। কি হলো বলো? জ্বর হয়েছিল? বাসায় কি আবারও ঝর্ণার পানিতে বসেছিল বুঝি? তুর্যর এমন প্রশ্নগুলো বারবার অবাক করছে আমাকে। সে কিভাবে জানলো আমি ভিজেছিলাম আর জ্বর হয়েছিল? চুপ করেই থাকবে? আচ্ছা, থাকো চুপ করে। আমি যে কাজে এসেছি সেটা করিনি। এখনো কপাল কুঁচকে আগের ভঙ্গিতেই তাকিয়ে আছি আর বোঝার চেষ্টা করছি সে কি বলতে চাইছে। সো কথা হলো, আমি তোমাকে বিয়ে করতে চাই, আর সেটা এক্ষুনি। তুমি আমার সাথে এক্ষুনি কাজে অফিসে যাবে। তুর্যর কথা শুনে মাথা হ্যাং হয়ে আছে। ঠিক কিভাবে রিয়্যাক্ট করব বুঝতে পারছি না। আমার এভাবে তাকিয়ে থাকা দেখে হয়তো সে কিছু বুঝেছে, যার জন্য আমার হাত ধরে টানতে লাগলো। এবার যেন আমি হুঁশ ফিরে পেলাম। কোথায় নিয়ে যাচ্ছেন আমায়? ছাড়েন বলছি। আর আমি যদি মরেও যাই তবুও আপনাকে বিয়ে করব না। আপনি আমার অপরাধী। আমার জীবনটা আপনার জন্য নষ্ট হয়েছে। আপনি ভাবলেন কি করে যে আমি আপনার মতো একটা ধর্ষককে বিয়ে করব? কথাগুলো বলতেই তুর্য আমার গাল চেপে ধরলো আর দাঁতে দাঁত চেপে বলতে লাগলো, তুমি আমাকেই বিয়ে করবে। আমি তোমার কাছে অনুমতি চাইনি, আমি তোমাকে আমার সিদ্ধান্ত শুনিয়েছি। সিদ্ধান্ত শুনিয়েছেন মানে কি? জীবনটা আমার, সেটা কি আপনি ভুলে যাচ্ছেন? ভুলে যাবেন না, এটা আমার জীবন। আমি কাকে বিয়ে করব নাকি করব না এটা আমার সিদ্ধান্ত হবে। আর আমি আমার জীবন থাকতে কখনোই আপনাকে বিয়ে করব না। লক্ষ্মীর বিয়ে তো আমি তোমাকে করবই, অ্যাট এনি কস্ট। এতক্ষণ ভালোই ভালো বলেছিলাম, শোনোনি, তাই এখন নিজের আসল রূপে ফিরে আসতে হচ্ছে। কি বলতে চাইছেন? তুমি যদি আজকে এবং এই মুহূর্তে আমাকে বিয়ে না করছো, তাহলে একটা ভিডিও ক্লিপ ভাইরাল করতে আমি বাধ্য হব। ভিডিও ক্লিপ? কিসের ভিডিও ক্লিপ? তোমার আর আমার সেদিনকার রোমান্টিক কিছু মুহূর্তের ভিডিও ক্লিপ। তুর্যর কথায় আমার মাথায় আকাশ ভেঙে পড়ল। বলছে কি লোকটা? একটা মানুষ কতটা নিকৃষ্ট হলে এসব কিছু করতে পারে? সেদিন আমার সাথে এত বড় অন্যায় করার পরেও লোকটার শান্তি হয়নি। এখন সে ভিডিও ক্লিপ ভাইরাল করতে যাচ্ছে। ছি! আপনি কি জানেন আপনি একটা মানুষরূপী জানোয়ার? কতটা নিকৃষ্ট আপনি! আপনার ধারণা আছে? সে তোমার যা ইচ্ছা বিয়ের পর বলতে পারো, কিন্তু এখন আমার টাইম ওয়েস্ট করো না। ইউ নো, টাইম ইজ মানি। আপনি ভাবলেন কি করে যে আমি আপনার হুমকি শুনে আপনাকে বিয়ে করে নেব? আপনি ভিডিও ক্লিপ ভাইরাল করতে চান? ইউ আর মোস্ট ওয়েলকাম, করেন। সবাই কথা শুনবে, আমার বদনাম হবে, এই তো। আমি যখন এই দুনিয়াতে থাকবো না তখন এই বদনামের আবার ভয় কিসের আমার? তুর্যর কপালের রগটা হঠাৎই ফুলে উঠল। চোখ দুটো রক্তবর্ণ ধারণ করেছে। ভীষণ ভয় করছে আমার, কিন্তু তুর্যর সামনে নিজেকে আমি দুর্বল দেখাতে পারবো না। ভুলটা আমি সেদিনই করেছি। সেদিন যদি নিজেকে শেষ করে দিতাম তাহলে আজ আপনার মতো একটা মানুষের হাতের পুতুল হয়ে থাকতে হতো না। তবে সেদিন যেটা করতে পারিনি আজ করব। আমি যদি নাই থাকি তাহলে আমার বদনাম দেখব কিভাবে? আজ এই বিল্ডিংয়ের ছাদ থেকে লাফ দিয়েই মারা যাব আমি। এই টর্চার আর সহ্য করতে পারছি না। ক্লাসরুম থেকে বের হতে গেলে তুর্য আমার হাত ধরে টেনে তার সামনে এনে আমার গালে সজোরে একটা চর বসিয়ে দেয় আর দুই বাহু ধরে ঝাঁকিয়ে বলে, খুব শখ মারার, তাই না? আচ্ছা, তাহলে মেরেই দিই। আসলে এই ভালো হওয়া জিনিসটা আমার সাথে একদমই যায় না। তোমাকে ভালো মতো বলেছিলাম, শুনলে না। ভয় দেখালাম, তাও কাজ হলো না। এবার চেষ্টাই করি। কি বলতে চান আপনি? ওয়েট এ মিনিট বেবি, সব বুঝতে পারবে। তুর্য ফোনটা বের করে কাকে যেন ফোন করলো। জন, হীরের মামা মামি আর রাহিকে গান পয়েন্টে নিয়ে যাও। তোমাদের হীর ম্যাডাম বিয়ের জন্য রাজি না, তাহলে ওরা শুধু শুধু দুনিয়াতে থেকে কি করবে? নিয়ে নিয়েছো, এখন ভিডিও কল করো। ম্যাডাম শেষবারের মতো এদের চাঁদ মুখখানা দেখতে চাইবে নিশ্চয়ই। আপনি কি বলছেন এসব? মামা মামি রাহিকে গান পয়েন্ট মানে? ওদের ছেড়ে দিন। ওদের সাথে আপনার কোনো শত্রুতা নেই। ওদের ছেড়ে দিন। তখন তুর্যর মোবাইলে ভিডিও কল এলো আর মোবাইলটা তুর্য আমার সামনে ধরলেন। মামা মামি রাহি সবাই অবচেতন অবস্থায় আছে আর 4-5 জন গার্ড ওদের মাথায় পিস্তল ধরে দাঁড়িয়ে আছে তুর্যর এক ইশারার অপেক্ষায়। আমি কি করব বুঝতে পারছি না। ছোটবেলায় মা বাবাকে হারানোর পর থেকে এই মানুষগুলোই আমার সব। আমার নিজের স্বার্থের জন্য আমি এই মানুষগুলোকে মরতে দিতে পারি না।
আর কিছু না ভেবে কাঁদতে কাঁদতে তুর্যর পায়ে পড়ে গেলাম। ওদের প্লিজ কিছু করবেন না, আমি আপনার সব কথা মানতে রাজি, প্লিজ ওদের ছেড়ে দিন তুর্য, প্লিজ। জন, তোমরা গানটা নামিয়ে ম্যাডামের মামা বাড়িতেই পিকনিক করো। আজকে তোমাদের স্যার আর ম্যামের বিয়ে, এনজয়। তুর্য কলটা কেটে দিয়ে আমাকে তার পা থেকে তুলল, পুনরায় হাত ধরে টানতে টানতে ক্লাসরুমের বাইরে নিয়ে গেল। এবার আর হুডিটা মাথায় তুলল না। কলেজের সবাই হা করে তাকিয়ে আছে আমার আর তুর্যর দিকে। রকস্টার তুর্য আহমেদ চৌধুরীর সাথে আমাকে দেখে মেয়েরা ছেলেদেরও যেন মুখ বন্ধ হচ্ছে না। সিঁড়ি দিয়ে টেনে নামানোর সময় ব্যালেন্স না থাকায় পা মুড়ে নিচে পড়ে গেলাম আমি। ব্যথাও পেয়েছি অনেক। তুর্য আবারও আমার হাত টানছে উঠে দাঁড়ানোর জন্য, কিন্তু এই মুহূর্তে হাঁটা আমার পক্ষে সম্ভব নয়। করুণ দৃষ্টিতে তাকিয়ে আছে তুর্যর দিকে। হয়তো তুর্য কিছুটা আন্দাজ করতে পেরেছেন। আচমকাই আমাকে কোলে তুলে নিলেন সে। এখন আমার সত্যি মরে যেতে ইচ্ছে করছে, লজ্জায় আর ক্ষোভে। কি মনে করে কি সে নিজেকে? এভাবে সবার মাঝে কোলে নিয়ে হাঁটছে, সবাই ফ্রিতে তামাশা দেখছে। অনেকে এরই মধ্যে আমাকে আর তুর্যকে নিয়ে কানাঘষা শুরু করে দিয়েছে। তাদের ঠাট্টার শব্দ আমার কান পর্যন্ত আসছে, কিন্তু তুর্যর কোনো ভ্রুক্ষেপ নেই সেদিকে। আমাকে গাড়িতে বসিয়ে সিট বেল্ট লাগিয়ে দিয়ে কার ড্রাইভ করা শুরু করলো তুর্য। কিছুক্ষণের মধ্যেই কাজী অফিসের সামনে এসে পড়েছি। দু চোখ পেয়ে পানি পড়ছে। আপনজনদের বাঁচানোর জন্য জীবনের শেষ বাজি খেলতে যাচ্ছি। তুর্য গাড়ি থেকে নেমে আবারও আমাকে কোলে তুলে নিয়ে ভেতরে গেলেন। সেখানে আরও মানুষ উপস্থিত আছে। মধ্যবয়স্ক দুজন পুরুষ, দুজন মহিলা, আমার বয়সী একটা মেয়ে আর তুর্যর বয়সী একটা ছেলে। এদের কাউকেই আমি চিনি না। আমাকে বসিয়ে দিয়ে তুর্য বিয়ে শুরু করতে বললেন। ব্যাস, আর কি, পড়ে নিলাম কবুল, হয়ে গেল বিয়ে। এমন একটা মানুষের সাথে যাকে আমি ঘৃণা করি, প্রচণ্ড ঘৃণা করি। বিয়ে শেষে আমি কাজী অফিসেই একটা চেয়ারে বসে আছি আর তুর্য কাকে যেন ফোন দিচ্ছে। বুঝতে পারছি না কি হচ্ছে। মাথা নিচু করে বসেছিলাম, তখন তুর্য ব্যথার স্প্রে এনে আমার পায়ে দিয়ে দিল। এবারও কোলে করে গাড়িতে বসিয়ে ড্রাইভ শুরু করলো। গন্তব্য আমার পরিচিত, আমার মামার বাড়ি যাচ্ছে। আমি আন্দাজ করতে পারছি কি হতে চলেছে। বাড়ি আসতেই তুর্য আমাকে কোলে নিয়েই কলিং বেল বাজালেন। মামি দরজা খুলতেই অবাক হয়ে হা করে আছেন। আমি কিছু বলতে যাব তার আগেই তুর্য বলল, রাহি, হিরকে ওর ঘরে নিয়ে যাও আর ওর প্রয়োজনীয় জিনিসগুলো প্যাক করে দাও। আমরা এক্ষুনি বেরোবো। হির, তোমার কাছে জাস্ট 10 মিনিট সময় আছে, যা দরকার নেবে। 10 মিনিটের 1 সেকেন্ড সময় বেশি হলো, এরপর ভালো হবে না। তুর্যর কথায় আমি অনেক ভয় পেয়ে যাই আর রাহিকে ধরে ধরে রুমে নিয়ে গিয়ে জিনিস গোছাতে থাকি আর সব বলতে থাকি রাহিকে। রাহি তেমন রিয়্যাক্ট না করলেও বাইরে থেকে অনেক চেঁচামেচির শব্দ আসছে। নিশ্চিত মামি সব জেনে গেছে। মামিরই বা কি দোষ? কালকে পর্যন্ত তার ছেলের সাথে আমার বিয়ে ঠিক ছিল, আর আজকে আমি অন্য কারো বউ। তাদের কাউকে না জানিয়ে একা বিয়ে করে নিয়েছি। তারা অনেক কষ্ট পেয়েছে জানি, কিন্তু আমি যে নিরুপায় ছিলাম, কোনো কিছু না বলে বেরিয়ে এলাম। ঠাস করে একটা চর পড়লো গালে। চরটা মামি দিয়েছে। আমার কিছু বলার নেই, মাথা নিচু করে আছি। মামি আরেকবার হাত উঁচু করলেন চর মারার জন্য, কিন্তু সেটা গালে পড়ার আগেই তুর্য মামির হাত ধরে ফেললেন। ডোন্ট ইউ ডিয়ার, এখন হির শুধু আপনার ভাগ্নি নয়, আমার বউ মিসেস হির তুর্য আহমেদ চৌধুরীও। আর মিসেস তুর্যর গায়ে হাত তোলা সাহস এই তুর্য আহমেদ কাউকে দেয়নি। আপনাদের কাছে দোয়া নিতে এসেছিলাম, যেটা হয়তো এখন আর পাবো না। তাই এখানে সময় নষ্ট করে কোনো লাভ নেই। চলো হির। তুর্য আমার হাত ধরে বাড়ির বাইরে নিয়ে গেল আর আমার জিনিসপত্র তুর্যর গার্ড অন্য গাড়িতে রাখলো। সারা রাস্তা আর তুর্যর দিকে তাকাতে পারলাম না। এত ঘৃণা হচ্ছে এই লোকটার প্রতি যে মনে হচ্ছে এর সাথে থাকার চেয়ে গলায় দড়ি দেওয়া অনেক ভালো। গাড়ি এসে থামলো বিরাট বড় এক বাড়ির গেইটে। কিন্তু এই বাড়িটা সেই বাড়ি না যেটায় সেদিন আমাকে তুলে আনা হয়েছিল। বাড়ির দরজার সামনে অনেকগুলো মানুষ দাঁড়িয়ে আছে। এই মানুষগুলো কাজী অফিসে ছিল। হয়তো এরাই তুর্যর পরিবার। তুর্য আমাকে কোলে নিয়ে বাড়ির ভেতরে ঢুকলো। ভেতরে ঢুকতেই উপস্থিত মানুষগুলো আমার সাথে কথা বলা শুরু করে দিল। কেউ জিজ্ঞেস করছে আমি কেমন আছি, কেউ কি ঠিকমতো আসতে পেরেছি কিনা, আবার কেউ পায়ে ব্যথা কিভাবে পেলাম। কিন্তু এই মানুষগুলোর কথার ধরন দেখে মনে হচ্ছে এরা আমাকে অনেক আগে থেকে চিনে, কিন্তু আমি তো এদের কখনো দেখিও নি। আমি চুপচাপ বসে আছি, কারো কোনো প্রশ্নের উত্তর না দিয়ে। তখন একজন মহিলা আমার কাছে এসে আমাকে জড়িয়ে ধরলো। ইনি কাজী অফিসে ছিলেন না। আমার কাঁধে একটু ভেজা ভেজা মনে হচ্ছে। তাহলে কি
এই আন্টি কান্না করছে আমাকে ধরে। কেমন আছিস হির? আজ কতদিন পরে দেখলাম তোকে, অনেক শুকিয়ে গেছিস আগের চেয়ে। হ্যাঁ রে হির, তোর কি আমার কথাও মনে নেই? অনেকক্ষণ এই আন্টির দিকে তাকিয়েছিলাম। হঠাৎ তার মুখে এই কথা শুনে মাথাটা কেমন ঘুরে উঠল। আমি তো আপনাকে চিনি না, কে আপনি? আমার প্রশ্নে মনে হচ্ছে মহিলা অনেক কষ্ট পেলেন, কিন্তু আমি তেমন কোনো খারাপ কথাই বলিনি। আর কিছু বলার আগে দুর্য সেখানে চলে এলেন। আম্মু, তোমরা কি শুরু করেছো বলো তো? এসব কথা পরে হবে। হির এখন আমার সাথে রুমে যাবে। তুর্যর কথায় যেন সবাই অনেকটা অবাক হলো। এখানে সবাই চোখে চোখে কথা বলছে, যার কিছুই আমি বুঝতে পারছি না। তুর্য আমাকে কোলে তুলে দোতলার একটা রুমে নিয়ে গেলেন। রুমটা বেশ বড়, মার্জিতভাবে সাজানো। তুর্য আমাকে বিছানায় বসিয়ে দিয়ে ওয়াশরুমে চলে গেলেন। আমি বসে বসে রুম দেখছি। ব্যালকনির কাচটা খোলা থাকায় হিম শীতল বাতাস ঢুকছে রুমে। খুব ভালো লাগছে। ইচ্ছে হচ্ছে একটু দাঁড়িয়ে থাকি ব্যালকনিতে, কিন্তু পায়ে ব্যথা করছে। ওয়াশরুমে পানির শব্দ কমে আসছে, হয়তো তুর্য বের হবে এখন। এই লোকটাকে আর সহ্য করতে পারছি না। এখনই আবার চোখাচোখি হবে তার সাথে। তাড়াতাড়ি করে শুয়ে পড়লাম, উদ্দেশ্য ঘুমানোর ভান ধরব। ভান ধরতে গিয়ে কখন যে ঘুমিয়ে পড়েছি নিজেও টের পাইনি। ঘুমের মাঝে মনে হচ্ছে কেউ আমার গালে, গলায়, কপালে চুমু খাচ্ছে। চুমু খাওয়া শেষে মাথায় হাত বুলিয়ে দিচ্ছে, একটা হাত ধরে রেখেছে। আমি সবটাই অনুভব করতে পারছি, কিন্তু চোখ খুলতে পারছি না। ঘুমপুরি যেন আজ আমার চোখ আটকে রাখার শপথ নিয়েছে। মাথায় হাত বুলিয়ে দেওয়াতে ঘুমটা আরও ভালো মতো আসছে। হয়তো আমাকে কেউ জড়িয়ে ধরেছে খুব শক্ত করে। গালের পাশটা ভেজা ভেজা মনে হওয়াতে এইবার ঘুমটা ভেঙেই গেল। চোখ খুলতেই দেখি তুর্য আমাকে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে ধরে শুয়ে আছে। রাগে আমার মাথায় আগুন ধরে যাচ্ছে। এই লোকটা সাহস কত বড়, আমাকে ধরে শুয়ে আছে। ধাক্কা দিয়ে তুর্যকে নিচের উপর থেকে সরালাম, কিন্তু সে খাটের একদম কোনায় থাকাতে নিচে পড়ে গেল। নিচে পড়ে গিয়েই তুর্য আমার দিকে অগ্নিদৃষ্টিতে তাকালো। তুর্যর এই রূপটা দেখে আমার ভীষণ ভয় হয়। ভয়ে জড়সড় হয়ে বসে আছি আমি, আর তুর্য সে অগ্নিমূর্তি ধারণ করে আমার দিকে এগিয়ে আসছে। নিশ্চিত আমাকে মেরে ফেলবে এখন গলা টিপে। ভয়ে চোখ বন্ধ করে আছি, কিন্তু তুর্য আমার গলা চেপে না ধরে আমাকে কোলে তুলে নিল। আমি অবাক না হয়ে পারলাম না। ড্যাব ড্যাব করে তাকিয়ে আছি তুর্যর দিকে। সে আমাকে নিয়ে ওয়াশরুমে ঢুকেছেন। তার মতি গতি আমার কাছে সুবিধের ঠেকছে না। নিশ্চয়ই তার মাথায় কোনো শয়তানি বুদ্ধি খেলছে। যা ভাবছিলাম তাই। তুর্য আমাকে পানি ভর্তি বাথটাবে ফেলে দিলেন। রাগে মনে হচ্ছে নিজের চুল নিজে ছিঁড়ে ফেলি। এটা আপনি কি করলেন? আপনি কি পাগল? আমাকে এইভাবে পানিতে ফেলে দিলেন কেন? প্রতিশোধ নিলাম। প্রতিশোধ? কিসের প্রতিশোধ? তুমি আমাকে চিনে ফেলেছিলে, আমি তোমাকে পানিতে ফেললাম। এখন হিসাব ঠিক আছে? আপনি একটা সাইকো। আপনার মাথার তার সবগুলো ছেঁড়া। এভাবে কেউ কাউকে পানিতে ফেলে? আমি যে ব্যথা পেলাম, এখন আপনার অনেক ভালো লেগেছে তাই না? তোমাকে ফেলে ভালো না লাগলেও হিসাব বরাবর করে এখন অনেক ভালো লাগছে। আপনার মাথার ওই বড় বড় চুলগুলো আমি ছিঁড়ে ফেলবো টেনে। আগে গোসলটা করো, ভেজা কাপড়ে তোমাকে অনেক হট লাগছে। খচ্চর একটা, বের হন এখান থেকে। তুর্য বেরিয়ে গেলে আমি তার 14 গোষ্ঠী উদ্ধার করতে করতে গোসলটা সেরে নিলাম। যেই আন্টি আমাকে জড়িয়ে ধরে কেঁদেছিল তিনি এসে আমাকে খাইয়ে দিলেন। সে কথায় কথায় বললেন তিনি তুর্যর মা, তনিমা চৌধুরী। কাজী অফিসে থাকা লোকগুলোর মধ্যে তুর্যর বাবা তিয়াস চৌধুরী, ছোট চাচা চাচি এবং একমাত্র ফুপি কাকলিও ছিলেন। খাওয়া শেষে তনিমা আন্টি আমার মাথায় হাত রেখে বললেন, মারে, আমার তুর্যটা একটু রাগী, কিন্তু ও মানুষটা খারাপ না। তুই ওকে একটু সময় দে। এমন ভাবিস না যে আমি এখানে তুর্যর সাফাই গাইতে এসেছি। আমি তোর জন্যই এসেছি। জানি তুর্য যা করেছে সেটা অনেক খারাপ একটা কাজ। আন্টির কথা শুনে আমি লজ্জায় মরে যেতে ইচ্ছে করছে। আন্টি কি সবটা জানে সেদিন কি হয়েছিল? মাথা নিচু করে এইসবই ভাবছিলাম। আন্টি আবার বলতে শুরু করলো, তোকে এভাবে জোর করে বিয়ে করাটা তুর্যের উচিত হয়নি। তোর মামা মামির সাথে কথা বলে নেওয়ার দরকার ছিল। আন্টির কথায় আমি হাফ ছেড়ে বাঁচলাম। যাক, আন্টি কিছুই জানে না।
আন্টি, আপনি চিন্তা করবেন না, সব ঠিক হয়ে যাবে। আন্টি কাকে বলছিস? আমি তোর মা হই, বুঝলি? মা ডাকটা শুনেই ভেতরটা মোচড় দিয়ে উঠল। না জানি কত বছর হয়ে যায় মাকে হারিয়েছি। আমার তো মায়ের চেহারাটাও মনে নেই। মা বেঁচে থাকলে বুঝতে পারতাম আমি কার মতো দেখতে হয়েছি। আমি আস্তে করে একবার মা বলে ডেকে উঠলাম। মা আমাকে আবারও বুকে জড়িয়ে নিল। মা এবার কেঁদে উঠলেন। কেন জানি না আমারও ভীষণ কান্না পাচ্ছে। আপনা আপনি চোখ দিয়ে পানি পড়ছে। মাকে জড়িয়ে ধরে হু হু করে কেঁদে দিলাম। মা আমার কপালে চুমু দিয়ে আমাকে আদর করে দিলেন। আজ যেন অনেক বছর ধরে শুকনো থাকা মরুভূমিতে কেউ মমতার বর্ষণ করলো। রাতে তুর্যর বোন তাসফি আমার সাথে দেখা করতে আসে। মেয়েটা আমার বয়সী হলেও আমার থেকে কিছুটা ছোট। কথাতেও একটু বাচ্চামো ভাব আছে, তবে ভারী মিশুক মেয়েটা। মিনিট দশেকের মধ্যে ওর উপর মায়া পড়ে গেছে আমার। একটা জিনিস ভাবতে খুব অবাক লাগছে, পরিবারের মানুষগুলো এত ভালো, কিন্তু তুর্য তুর্য এমন কেন? একটা মেয়ের জীবন নষ্ট করতে একবারও ভাবলো না। তুর্যকে আমি কিভাবে স্বামী হিসেবে মেনে নিব? আমি তো কখনোই পারবো না তুর্যকে ভালোবাসতে। তাহলে এই সম্পর্কের ভবিষ্যৎ কি হবে? আপন মনেই কথাগুলো ভাবছিলাম, তখন ফোনটা বেজে উঠল। স্ক্রিনে রায়ানের নাম্বার দেখতেই কলেজে কেঁপে উঠল। কি উত্তর দিব আমি রায়ানকে? সে তো এখনো হয়তো আমার সাথে জীবন কাটানোর স্বপ্ন সাজিয়ে বসে আছে, আর আমি কি না তার সাথে এত বড় বিশ্বাসঘাতকতা করলাম। রায়ান কি আমার অবস্থানটা বুঝতে পারবে? আমি যে উপায়হীন ছিলাম সেটি কি রায়ান বুঝবে? আমাকে কি কখনো ক্ষমা করবে? ফোনটা বাজতে বাজতে বন্ধ হয়ে গেল চার্জের অভাবে। রায়ানের কথা ভেবে 2 ফোঁটা জল চোখ দিয়ে গড়িয়ে পড়ল। তাসফি আর রিশান, তুর্যর চাচাতো ভাই, এসেছে বাসর ঘর সাজাতে। কথাটা আমার মাথায় থেকে বেরিয়ে গেছিল। নিয়ম অনুযায়ী আজকে আমাদের বাসর রাত, কিন্তু আমি তো এটা হতে দিতে পারবো না। তুর্যকে আরও একবার আমাকে স্পর্শ করতে আমি দিতে পারি না। আমাকে কিছু একটা করতেই হবে, কিন্তু কি? সেদিনও আমি তার শক্তির কাছে হেরে গেছিলাম, আর আজ তো তার স্পর্শ বৈধ হবে। তাসফি এক প্রকার জোর করেই আমাকে একটা লাল শাড়ি পরিয়ে দিয়ে গেছে। বিছানায় ঠিক মাঝ বরাবর বসে আমি এসব চিন্তা করছি আর ঘামছি। এসি চালু আছে, তবুও প্রচণ্ড গরম লাগছে আমার। দরজায় খটখট শব্দ হচ্ছে, তার মানে তুর্য এসে গেছে। হার্টটা অসম্ভব দ্রুত বিট করছে, কিন্তু ভয় নেই। আজকে আমি প্রস্তুত। একটা ছুরি বাম হাতে নিয়েই বসে আছি। তুর্য আমার কাছে এলে এক ঘা বসিয়ে দেব। তুর্য রুমে ঢুকতেই ওয়াশরুমে গেল, বেরিয়ে আমার কাছে এগিয়ে আসছে, আর আমি ছুরিটা বারবার শক্ত করে ধরছি। আমার কাছে এসে আমার দিকে ঝুঁকে তুর্য আমাকে আচমকা জড়িয়ে ধরলো। এভাবে জড়িয়ে ধরাতে আমি ঘাবড়ে গেলাম। তুর্যর হাত আমার হাত দুটো চেপে ধরে মুখটা আমার কানের কাছে এনে ফিসফিস করে বলল, ফল কাটা ছুরি দিয়ে মানুষ কাটা যায় না। তুর্যর কথায় আমি পুরোই বেকুব বনে গেছি। আমার হাতে ছুরি এই লোকটা কিভাবে জানলো? চোখ দুটো বড় বড় করে তাকালাম তার দিকে। এর পরের বার কিচেন থেকে ধারালো ছুরি আনবা। তুমি তুর্য আহমেদের বউ, এই ফল কাটা ছুরি দিয়ে মানুষ কাটতে গেছো? এটা মানুষ শুনলে তো হেসে হেসে মরে যাবে। থিঙ্ক সামথিং বিগ, ইউ নো। তুর্যর কথায় আমার গা জ্বলে যাচ্ছে। একে তো এত টর্চার, আবার এমন গা জ্বালানো কথাবার্তা। আপনি কি করে জানলেন আমি ছুরি হাতে বসে আছি? এই ঘরের প্রতিটা জিনিস আমার মুখস্থ। ফলের ঝুড়িতে যখন ছুরিটা দেখতে পাইনি, তখনই বুঝেছিলাম সেটা তোমার কাছে। আগে বললেই পারতে না তো? অভিনয়ের প্রয়োজন ছিল না? প্রতিনিয়ত অভিনয় করতে করতে এখন শুধু ওটাই করতে পারি। উনি কি বললেন কিছুই বুঝতে পারলাম না, কিন্তু রাগটা কমাতে পারছি না। এখন আমার একা থাকা দরকার। তাই বিছানা থেকে উঠে ব্যালকনিতে গিয়ে দাঁড়ালাম। মেকআপ এমনি তো করিনি, আর চুলটা কোনো রকম খোপা করা ছিল, যা খুলে গেছে। আমি চোখ বন্ধ করে দাঁড়িয়ে আছি। কিছুক্ষণ পর ঘাড়ে কারো গরম নিঃশ্বাস পড়ল। আমি জানি এটা তুর্যই। তার শরীরের ঘ্রাণটা খুব পরিচিত মনে হয় আমার। এর কারণ অবশ্য আমার জানা নেই। আমার ঘাড় থেকে চুলগুলো সরিয়ে দিয়ে তুর্য চুমু দিতে লাগলো। আস্তে আস্তে তুর্যর হাত আমার পেট বিচরণ করতে লাগলো। রাগ কমার জায়গায় আরো বেড়ে গেল আমার। পেছনে ফিরেই তুর্যকে ধাক্কা দিয়ে ফেলে দিলাম। তুর্য আবারও সেই আহত দৃষ্টিতে তাকিয়ে আছে আমার দিকে। তার এই করুণ দৃষ্টি আমার মনে আঁচড় কাটছে। না, আমি দুর্বল হব না। এই অমানুষটাকে আমি কিছুতেই প্রশ্রয় দিতে পারি না। আপনি কোন সাহসে আমাকে স্পর্শ করেছেন? আপনার আমার উপর কোনো অধিকার নেই। আপনি আমার সাথে যা করেছেন, এরপর ভাবলেন কি করে আমি আপনার সাথে এসব? ছি! সবাইকে নিজের মতো নোংরা মনে করেন, তাই না?
এতই যখন চাহিদা, পতিতা পল্লীতে গেলেই তো পারেন, নাকি আমাকেও পতিতাই মনে হয়? একটা কথা মনে রাখবেন, যতবার আপনি আমার কাছে আসবেন প্রতিবারই জোর করেই আসতে হবে। স্ব ইচ্ছায় আমি কখনো আপনাকে কাছে আসতে দেব না। আমি কখনোই আপনাকে আমার স্বামীর মর্যাদা দিতে পারবো না, কখনোই পারবো না আপনাকে ভালোবাসতে। তুর্য একই দৃষ্টিতে আমার দিকে তাকিয়ে আছে। এত কিছু বলার পরেও তার চোখ এক মুহূর্তের জন্য সরেনি আমার উপর থেকে। এই চোখ দুটো আজ কোনো রাগ নেই, না আছে হিংস্রতা। কেন যেন মনে হচ্ছে আমার কথায় সে অনেক কষ্ট পেয়েছে। তুর্যর চোখ দুটোর কোটরে পানি টলমল করছে। আমার ভীষণ কষ্ট হচ্ছে তুর্যর চোখের দিকে তাকিয়ে থাকতে। তুর্য আমাকে কিছু না বলেই সেখান থেকে চলে গেল। কোথায় গেল আমি জানি না, আসলে জানার চেষ্টাও করিনি। রাত তখন প্রায় 1টা। বাসার সবাই হয়তো ঘুমিয়ে পড়েছে, ঘুম নেই শুধু আমার চোখে। কিছুক্ষণ ওভাবে দাঁড়িয়ে থেকে রুমে চলে এলাম। ঘুম আসছে না কিছুতেই। বারবার মনে হচ্ছে তুর্য কষ্ট পেয়েছে। কেন জানি না তুর্য কেমন আছে, কি করছে জানতে ইচ্ছে হচ্ছে। তুর্যর কথা জানার ইচ্ছে দমিয়ে রাখতে না পেরে রুম থেকে বেরিয়ে পড়লাম। কিন্তু এবারের কিছুই আমি চিনি না। আন্দাজে যেতে যেতে একটা রুমের লাইট জ্বালানো দেখলাম নিচ দিয়ে। দরজার বাইরে কান পেতে শোনার চেষ্টা করছি তুর্য কার সাথে যেন কথা বলছে, কিন্তু কথাগুলো শুনতে পাচ্ছি না। দরজায় ধাক্কা দিতেই বুঝতে পারলাম দরজা ভেতর থেকে লক করা। কিন্তু আমার জানার অনেক আগ্রহ হচ্ছে ভেতরে তুর্য কার সাথে কথা বলছে। বেশ কিছুক্ষণ অপেক্ষা করে আমি রুমে ফিরে এলাম আর শুয়ে পড়লাম। একটা ফটো ফ্রেম বুকে জড়িয়ে ধরে আছে তুর্য। দু চোখ বেয়ে নোনা জলগুলো ঝরে যাচ্ছে। এদেরই বা কি দোষ দেবে সে? দোষ তো তার ভাগ্যের। সব কিছু কাছে পেয়েও আজ তার কাছে কিছুই নেই। তার বেঁচে থাকার একমাত্র অবলম্বন যেই মানুষটা, সেই মানুষের কাছে চরম ঘৃণার সে। যাকে এক নজর না দেখলে হৃদয়ে রক্তক্ষরণ হয়, সেই মানুষটা তুর্যের মুখটাও সহ্য করতে পারে না। এই কষ্ট না কাউকে বলতে পারবে সে, আর না কেউ বুঝতে পারবে। ফটো ফ্রেমটা বুকে জড়িয়ে কাঁদতে কাঁদতেই ঘুমিয়ে পড়ে তুর্য। সকালে ঘুম থেকে উঠে দেখি তুর্য এখনও ফিরে আসেনি। কেন জানি না আমার বুকে চিনচিন ব্যথা হচ্ছে। তুর্য কেন ফিরে এলো না? আমি তাড়িয়ে দিয়েছি বলে কি ফিরে আসা যেত না? কিন্তু আমি এসব কেন ভাবছি? আমি তো তাকে ঘৃণা করি, আর কিছু ভাবতে পারছি না। মাথায় অসহ্য যন্ত্রণা হচ্ছে। ওয়াশরুমে চলে গেলাম ফ্রেশ হতে। বেরিয়ে এসে দেখি এখনও তুর্য ফেরেনি। এখন আমার রাগ হচ্ছে। এত কি অভিমান তার? একটু কিছু বলেছি তো কি হয়েছে? এতটুকু তো আমি বলতেই পারি, সে আমার সাথে যা করেছে তার সামনে এই কথাগুলো কিছুই না। কিন্তু তুর্য তো আমাকে কিছুই বলেনি। আমার কেন এত অস্থিরতা হচ্ছে? আপন মনেই কথাগুলো ভাবছিলাম আর চুল আঁচড়াচ্ছিলাম। তখন দরজায় নক পড়ল। জানি না কেন আমার ঠোঁট দুটো একাই একটু হেসে উঠল। নিজের অজান্তেই আমার মন বলে উঠল তুর্য এসেছে। এক ছুটে গিয়ে দরজা খুলতেই আমার মুখটা আবারও মলিন হয়ে গেল। দরজার সামনে তাসফি দাঁড়িয়ে আছে, নাস্তার জন্য ডাকতে এসেছে আমাকে। কেন জানি না তুর্যর কথা জানতে ইচ্ছে হচ্ছে, কিন্তু সংকোচ বোধ হচ্ছে অনেক। অবশেষে লজ্জা শরমের মাথা খেয়ে তাসফিকে বলেই ফেললাম, তোমার ভাইয়া কোথায় তাসফি? ভাইয়া তো তার রুমে। তার রুম মানে? এটা তাহলে কার রুম? না মানে আসলে এটাও এখন ভাইয়ার রুম। আগে ভাইয়া অন্য রুমে থাকতো আর কি। ও, তোমার ভাইয়া বের হবে না? কি জানি ভাবি, বলতে পারলাম না। তুমি নিচে আসো, আম্মু ডাকছে। চলো। তুর্য তার আগের ঘরে কার সাথে কথা বলছিল রাতে? কেন জানি মনে হচ্ছে এই বাড়িতে সবাই আমার কাছে কিছু লুকাচ্ছে। তুর্যর বড় কোনো রহস্য আছে, কিন্তু কি? রান্নাঘরে দাঁড়িয়ে আছে তুর্য, হাতে ছোট একটা প্যাকেট, যার ভিতরে পাউডার জাতীয় কোনো একটি দ্রব্য আছে। সবার জন্য পায়েস বাটিতে তুলে রাখা ছিল। সেখানের একটা বাটিতে প্যাকেট রাখা পাউডারটা মিশিয়ে দিল সূর্য। সেখানের একটা বাটিতে প্যাকেটে রাখা পাউডারটা মিশিয়ে দিল তুর্য। চোখ মুখ চিকচিক করছে তুর্যের, মুখে লেগে আছে ভিলেন হাসি। তুর্যের ইশারায় বাড়ির সার্ভেন্ট ঔষধ মেশানো পায়েসের বাটিটা হীরকে দিয়ে দিল। তুর্য ডাইনিংয়ের পাশে দাঁড়িয়ে সবটা দেখছে। খাওয়া শেষে একজন সার্ভেন্ট পায়েস দিয়ে চলে গেল। পায়েসটা খাওয়ার একদমই ইচ্ছে আমার ছিল না, কিন্তু আম্মু বারবার বলায় খেয়ে নিলাম। নাস্তা করার সময়ও তুর্যর দেখা পাইনি। রুমে এসে রুমের প্রতিটা জিনিস খুঁটে খুঁটে দেখছি, উদ্দেশ্য সময় পাস করা। কিন্তু সময় যত যাচ্ছে আমার অস্থিরতা আরও বাড়ছে। তুর্যকে দেখতে ইচ্ছে করছে ভীষণ। হঠাৎ আমার গা গুলিয়ে উঠে বমি হলো। একবার না, বেশ কয়েকবার হলো।
এখন অবস্থা এমন যে আমি আর নড়তেও পারছি না, বিছানায় পড়ে আছি, অনেকটা নিস্তেজ হয়ে পড়েছি। তখনই তুর্য ঘরে এলেন। তাকে দেখে এবার আমার ভীষণ রাগ হলো। সকাল থেকে তাকে খুঁজেছি, আর সে কিনা একবারও আমার সামনে আসেনি। তুর্য আমার এই অবস্থা দেখে আমারকে কোলে নিয়ে কোথায় যেন যেতে লাগলো। শরীরের শক্তি নেই তার সাথে ঝগড়া করার, তাই কিছু বললাম না। হসপিটালের বেডে শুয়ে আছি, ডক্টর দেখছেন। তুর্য আমার পাশেই দাঁড়িয়ে আছেন। ডক্টর নার্সকে বলছেন ব্লাড নেওয়ার জন্য, কিন্তু আমার তো ফুড পয়জনিং হয়েছে মাত্র, তাহলে ব্লাড নিতে হবে কেন? ডাক্তার সাহেব কিছুটা হলেও তোমার থেকে ভালো বুঝেন, তাই নেবে। কিন্তু ব্লাড নিতে হলে তো ইঞ্জেকশন দিতে হবে। কেন, ভয় পা বুঝি? তুর্যর কথাটা আমার ইগোতে লেগেছে। আমি কি বাচ্চা নাকি যে ভয় পাবো? ডক্টর আপনার যতবার ইচ্ছা ব্লাড নেন, আমি ভয় পাই না। টেস্ট করতে দিয়ে কিছু মেডিসিন নিয়ে বাড়িতে ফিরে এলাম। সারাটা বিকেল ঘুমিয়ে থেকে সন্ধ্যায় চোখ মেলতেই দেখি তুর্য আমার মাথার কাছে বসে আছে। নেশা ধরানো চোখে আমার দিকে তাকিয়ে আছে সে। তার চোখ দুটো আমাকে কিছু বলতে চাইছে মনে হচ্ছে, কিন্তু এই ভাষাটা আমি পড়তে পারছি না। তবুও তাকিয়ে আছি তার দিকে। জানি না কতক্ষণ তাকিয়েছিলাম এভাবে। হঠাৎ তুর্য উঠে সেখান থেকে চলে গেলেন। কোথায় গেলেন দেখার জন্য আমিও তার পেছনে গেলাম। কাল রাতে সেই ঘরটাতে গিয়ে নিজেকে বন্দি করে নিলেন সে। আমি বেশ কিছুক্ষণ সেই ঘরটার বাইরে দাঁড়িয়ে রইলাম। কালকের মতো কথার শব্দ আসছে, কিন্তু বোঝা যাচ্ছে না। আমার জানার অনেক আগ্রহ হচ্ছে ওই ঘরে কে আছে যার সাথে তুর্য ঘন্টার পর ঘন্টা কথা বলে। আবারও সেই একই ফটো ফ্রেমটা বুকে জড়িয়ে ব্যালকনিতে দাঁড়িয়ে আছে তুর্য। তবে আজ আর চোখে পানি নেই। আজ চোখ দুটো খুশিতে চিকচিক করছে। মনে হচ্ছে কোনো ছোট বাচ্চা তার হারিয়ে যাওয়া খেলনার সন্ধান পেয়েছে। আমি পেরেছি হির, দেখো আমি পেরেছি। আমি আমার লক্ষ্য পূরণের পথে অনেক দূর এগিয়ে এসেছি হির। আর বেশি অপেক্ষা অবশেষ নেই। আর কিছুটা ধৈর্য ধরতে হবে, তারপর সব ঠিক হয়ে যাবে। সব অপরাধী তার অপরাধের শাস্তি পাবে। সব হিসাব কড়াই কন্ডায় ওসুল করা হবে। আমি শুধু সেই দিনটার অপেক্ষায় আছি এর, যেদিন তুমি আমাকে নিজের করে নেবে। সেদিন আমার ভালোবাসার চরম প্রাপ্তি হবে কলিজা। যারা তোমাকে এত কষ্ট দিয়েছে, আমাকে তোমার জীবন থেকে সরিয়েছে, তাদের তো কৈফিয়ত দিতে হবে। এত সহজে তাদের কিভাবে ছেড়ে দেব? এতদিন শুধু অপেক্ষা ছিল তোমাকে নিজের কাছে আনার, যেটা হয়ে গেছে। এখন শুরু হবে আসল খেলা। তুর্য আহমেদ চৌধুরী এত সহজে সব ভুলে যাবে সেটা তো হবে না। কথাগুলো বলেই আমি একটা ভিলেন হাসি দিলাম। তুর্য এখনো ফিরে আসেনি। জানি না কার সাথে কথা বলে লুকিয়ে। এতই যখন ভালোবাসা ছিল, তাহলে আমার সাথে ওসব করলো কেন? আর বিয়েই বা কেন করলো? ভীষণ কান্না পাচ্ছে। তুর্যর এই অবহেলা আমি মেনে নিতে পারছি না। তুর্যর কাছে এলেও আমার সহ্য হয় না, আবার দূরে গেলেও কষ্ট হয়। আমি নিজেই নিজেকে বুঝতে পারছি না। ফোনটা সেই কখন থেকে বেজেই চলছে। এতক্ষণ তুর্যর কথা ভাবছিলাম, তাই ধরিনি। কিন্তু এখন সহ্যের সীমা বাইরে চলে গেছে। স্ক্রিনে নাম দেখেই রিসিভ করে হ্যালো বলতেই ওপাশ থেকে রায়ানের কণ্ঠস্বর ভেসে আসলো। হির, কোথায় তুই? দুদিন যাবৎ ফোন করছি, কোনো খোঁজ খবর নেই তোর। তুই ঠিক আছিস তো? রাহি বলল ঠিক আছিস, কিন্তু আমার বিশ্বাস হয়নি। এতবার ফোন করার পরেও রিসিভ করিসনি কেন? রায়ান ভাইকে ঠিক কী বলবো বুঝতে পারছি না। মাথা পুরোই হ্যাং হয়ে গেছে। আমার উপস্থিত বুদ্ধি আগে থেকে কিছুটা কম। এখনও তাই হয়েছে। মুখে তালা লাগিয়ে বসে আছি। রায়ান ভাইয়ের প্রশ্নের কোনো উত্তর আমার কাছে নেই। কি বলবো তাকে যে তুমি ঢাকার বাইরে গেছো আর আমি বিয়ে করে নিয়েছি? কেন করেছি সেটা তাকে বোঝাতে পারবো না। তার পরিবারের জন্যই করেছি এটা, কারণ ওই মানুষগুলো আমার আপনজন। তাদের জন্য সব করা যেতে পারে, কিন্তু রায়ান কি সেটা বুঝতে পারবে? রায়ান কি কিছু বলার আগেই কেউ আমার হাত থেকে মোবাইলটা কেড়ে নিল। পেছন ফিরে দেখি তুর্য অগ্নিমূর্তি হয়ে দাঁড়িয়ে আছে। তুর্যকে দেখে রীতিমতো কাঁপাকাঁপি শুরু হয়ে গেছে আমার। আসলে রায়ান ভাই ফোন দিয়েছে দুদিন ধরে আমার খোঁজ নেই বলে। তুর্য আমার কোনো কথা কানে না নিয়ে আমার দিকে আগাচ্ছে, আর আমি পেছাচ্ছি। পেছাতে পেছাতে আলমারিতে ঠেকে গেছে পিঠে। এবার আর রক্ষে নেই আমার। এবার আমাকে মরতেই হবে। তুর্য যেভাবে আগাচ্ছে আমার দিকে, আমি নিশ্চিত গলা চেপে মেরে দেবে। আমার আর তুর্যর মধ্যে হয়তো 1 সেন্টিমিটার দূরত্বও নেই। তুর্যর নিঃশ্বাস আমার মুখে আছড়ে পড়ছে। তুর্যর হাত দুটো আমার দিকেই আসছে।
এখনই হয়তো গলায় পড়বে। আমি চোখ মুখ খিচে ধরে আছি, কিন্তু আমাকে অবাক করে দিয়ে তুর্য আমার গলা চেপে না ধরে ঠোঁট দুটো চেপে ধরলো তার ঠোঁট দিয়ে। আমি চোখ বড় বড় করে তাকিয়ে আছি তার দিকে। তুর্য আমার কোমর জড়িয়ে ধরে রেখেছেন। বড় বড় করে তাকিয়ে আছি তার দিকে। তুর্য আমার কোমর জড়িয়ে ধরে রেখেছেন। আমি যেন ফ্রিজ হয়ে গেছি। কিছুক্ষণ পর তুর্য আমাকে ছেড়ে দিয়ে বাইরে চলে গেলেন। আমি এখনো আগের পজিশনেই দাঁড়িয়ে আছি, শুধু ভাবছি কিভাবে কি হলো। রাতে তুর্য আর ঘরে ফেরেনি, হয়তো সেই রুমটাতেই ছিল। পরদিন সারা দিন তুর্যকে একবারের জন্যও দেখা গেল না, না জানি কোথায় গিয়েছে। বিকেলে তুর্য বাড়ি ফিরে আসার সময় তার হাতে একটা প্যাকেট ছিল আর মুখটাও কেমন চিন্তিত বিষণ্ণ ছিল। তুর্য বাড়ি ফিরে আমাদের রুমে না আসে সেই ঘরটায় ঢুকে গেল। এখন আমি নিশ্চিত হয়তো এই লোকটার মানসিক সমস্যা আছে, আর না হয় ওই ঘরে কেউ থাকে যার সাথে সে কথা বলে লুকিয়ে লুকিয়ে। না, এইভাবে হাতে হাত ধরে বসে থাকলে চলবে না। আমাকে জানতেই হবে ওই ঘরে কে থাকে যার সাথে তুর্য সারাটা রাত কাটায়। সন্ধ্যায় তুর্য আমার ঘরে এসে একটা প্যাকেট আমার হাতে দিলেন। এটা পরে রেডি হয়ে নাও, আমরা ডিনার করতে বাইরে যাচ্ছি। তুর্যকে মানা করতে গিয়েও কেন যেন মানা করতে পারলাম না। প্যাকেটটা খুলে দেখি একটা ব্ল্যাক 3 পিস, সাথে ম্যাচিং কানের দুল। জামাটা নিয়ে ওয়াশরুমে চলে গেলাম। বেরিয়ে দেখি তুর্য চুল আঁচড়াচ্ছে। তুর্য কালো শার্ট পরেছে, ফর্সা শরীরে কালো শার্টটা বেশ মানিয়েছে। আমাকে বের হতে দেখে তুর্য নিচে চলে গেলেন। চোখে হালকা কাজল আর ঠোঁটে হালকা রঙের একটা লিপস্টিক পরে নিলাম। চুলগুলো ছেড়ে দিয়েছি। 3 পিসটা অনেক সুন্দর, আমাকে ভালোই মানিয়েছে। তুর্যর পছন্দ এতটাও খারাপ না। হ্যান্ডব্যাগটা নিয়ে নিচে গেলাম। তুর্য নিচেই দাঁড়িয়েছিল, আমার দিকে বেশ কিছুক্ষণ তাকিয়ে রইলেন। এইভাবে তাকিয়ে থাকায় আমার খুব অস্বস্তি হচ্ছে। হালকা করে একটু গলা ঝাড়া দেওয়াতে তুর্য যেন হুঁশ ফিরে পেল। রেস্টুরেন্টে আমাদের সাথে তুর্যর বডিগার্ড জনও গেল। রেস্টুরেন্টের ভেতরে ঢুকতেই উপস্থিত সবাই তুর্যর উপর হুড়মুড়িয়ে পড়ল। রকস্টার তুর্যকে এইভাবে দেখতে পাবে হয়তো আশা করেনি। দরজার সামনে দাঁড়িয়ে আছি 3 থেকে 4 মিনিট হয়ে যায়, তবুও ঢুকতে পারছি না। মেয়ে ফ্যানগুলো মনে হচ্ছে তুর্যকে খেয়ে ফেলবে। সেলফি নিচ্ছে তো নিচ্ছেই। অবশেষে তাদের সেলফি প্রোগ্রাম শেষ হলে তুর্য আমার হাত ধরে একটা টেবিলে বসিয়ে দিল। এই টেবিলটা হয়তো স্পেশালভাবে সাজানো হয়েছে। সবাই আমার দিকে এমনভাবে তাকিয়ে আছে যেন আমি একটা এলিয়েন। রকস্টার তুর্যর সাথে আমাকে দেখে সবার চোখ বড় বড় হয়ে আছে। তুর্য টেবিলে বসতেই কিছু মেয়ে ফ্যান এসে তুর্যকে একটা গান শোনানোর জন্য রিকোয়েস্ট করতে লাগলো। তুর্য তাদের হ্যাঁ সম্মতি দিলে ম্যানেজার গিটারের ব্যবস্থা করে দিল। এই মেয়েগুলোর আদিক্ষেতা দেখে আমার গা জ্বলে যাচ্ছে। একটা মানুষ বউয়ের সাথে ডিনার করতে এসেছে, তাতেও শান্তি নেই। তুর্য গিটার হাতে নিয়ে সেন্টারে গিয়ে বলল, এখন আমি যে গানটা গাইবো সেটা আমি ডেডিকেট করতে চাই আমার লাভলি ওয়াইফকে। তুর্যর কথা শুনে ওর ফ্যানরা মনে হচ্ছে আকাশ থেকে পড়লো। সবাই অবাক হয়ে জিজ্ঞেস করলো, বউ মানে? তুর্য, আপনি কি বিয়ে করেছেন? ইয়া, মিট মাই লাভলি ওয়াইফ হেয়ার। আমার দিকে ইশারা করে। সবাই আমার দিকে তাকিয়ে আছে। নীল শুধু আমার বউ নয়, আমার বেস্ট ফ্রেন্ড, আমার ছোটবেলার না, টিনেজের ভালোবাসা, আমার জীবন, আমার কলিজা, আমার হির। এই লোকটা পারেও বটে, কত সুন্দর সাজিয়ে গুছিয়ে মিথ্যা বলছে। বিয়ে করলো জোর করে, আবার আমি নাকি তার টিন এজের ভালোবাসা। একটা মেয়ে কান্না শুরু করে দিয়েছে তুর্যর বিয়ের কথা শুনে। আমার কেন জানি না খুব হিংসে হচ্ছে মেয়েগুলোর প্রতি। কেমন চিপকে দাঁড়িয়ে আছে তুর্যর সাথে। তুর্য গিটারের সুর তুললো, আমিও তাকিয়ে আছি তুর্যের দিকে। সেই তুমি কেন এত অচেনা হলে, সেই আমি কেন তোমাকে দুঃখ দিলে, কেমন করে এত অচেনা হলে তুমি, কিভাবে এত বদলে গেছি আমি, ও বুকেরই সব কষ্ট দুহাতে সরিয়ে চলো বদলে যাই। তুমি কেন বোঝো না তোমাকে ছাড়া আমি অসহায়, আমার সবটুকু ভালোবাসা তোমায় ঘিরে, আমার অপরাধ ছিল যতটুকু তোমার কাছে, তুমি ক্ষমা করে দিও আমার। করতালির শব্দে আমার ধ্যান ভাঙলো। গালে হাত দিয়ে
বুঝতে পারলাম গাল ভিজে গেছে চোখের পানিতে। তার মানে কি আমি কাঁদছিলাম? কিন্তু আমি কেন কাঁদবো? তুর্যর দিকে ভালো মতো তাকিয়ে দেখলাম তুর্যর চোখও ভেজা। তবে কি তুর্যও কাঁদছিল? এসব কি হচ্ছে? তুর্য সবাইকে বিদায় জানিয়ে টেবিলে এসে বসে পড়ল। মুখে হাসি লেগে থাকলেও তুর্যর চোখ দুটো টলমল করছে। আমি স্পষ্ট দেখতে পাচ্ছি তুর্য কান্না চেপে রেখেছে। কিন্তু কেন? ডিনার শেষে বাড়ি ফিরে তুর্য আমার রুমেই এসেছে। বারবার জানতে ইচ্ছে করছে তুর্য তখন কেন কাঁদছিল, কিন্তু সাহস কুলাতে পারছি না। ফ্রেশ হয়ে বেরিয়ে আসতেই তুর্য বলল, হির, হুম। তুমি কি রেগুলার কোনো মেডিসিন নাও? হঠাৎ তুর্যর এই প্রশ্নে আমি কপাল কুঁচকে তার দিকে তাকিয়ে আছি। প্রশ্নটার কোনো যুক্তি খুঁজে পেলাম না। কেন বলুন তো? না, আসলে ডাক্তার তোমার মেডিকেল হিস্ট্রি জানতে চায়। তোমার এমন হঠাৎ কেন তো বমি হওয়া ডাক্তারের কাছে একটু অদ্ভুত মনে হয়েছে, তাই সে জানতে চায় আর কি। ও হ্যাঁ, প্রতিদিন রাতে আমি একটা ওষুধ খাই। কোন রোগের ওষুধ? এটা তো আসলে আমার না মনে নেই কোন রোগের, কিন্তু ওষুধটা খেলেই খুব ভালো ঘুম হয়। তাই বুঝি? হুম। কালকে সকালে একটু দিও তো ওষুধটা, ডাক্তার দেখবে। আচ্ছা, দিয়ে দেব। তার আগে একটা প্রশ্নের উত্তর চাই। বলো। পূর্বের দিকের ঘরটা কার, যেটাতে আপনি প্রতিদিন থাকেন? আমার প্রশ্নে যেন তুর্য অনেকটা বিচলিত হলেন। কেমন যেন অস্থির অস্থির লাগছে তুর্যকে। তিনি ইনিয়ে বিনিয়ে বললেন, ওটা আমারই ঘর, তোমার সামনে থাকলে তোমার প্রবলেম হয়, তাই ওই ঘরে থাকি। তুর্যর প্রশ্নের উত্তরে আমি সন্তুষ্ট না। আমি নিজে তাকে কথা বলতে শুনেছি। আমি নিশ্চিত তুর্য কিছু একটা লুকাচ্ছে আমার কাছে। রাত 2টা বাজে। আমার চোখে ঘুম নেই। তুর্য ঘুমিয়ে পড়েছে। এই অপেক্ষাতেই ছিলাম আমি। এখন আমি ওই ঘরটাতে কে আছে সেটা দেখতে যাব। যেইভাবে সেই কাজ, চলে গেলাম ওই ঘরটার সামনে। দরজায় অনেকক্ষণ যাবৎ ধাক্কা মারছি, কিন্তু পাজি দরজা খুলছে না। এবার আমার অনেক রাগ উঠেছে। শেষবারের মতন জোরে একটা ধাক্কা দিলাম। ধাক্কাটা জোরে থাকায় দরজাটা খুলে গেল, কিন্তু ব্যালেন্স করতে না পেরে আমি মেঝেতে পড়ে গেলাম। উঠে দাঁড়িয়ে সুইচ বোর্ড খুঁজতে লাগলাম। ভাগ্যক্রমে পেয়েও গেলাম। লাইট জ্বালিয়ে পেছনের দিকে ঘুরতেই আমি আশ্চর্য হয়ে গেলাম। পুরো ঘর ভর্তি আমার আর তুর্যর ছবি। আমার ছবিই বেশি, তুর্যর সাথে ছবিও আছে বেশ কয়েকটা। কিন্তু প্রশ্ন হলো, আমি তো এই ছবিগুলো কখনোই তুলিনি। তাহলে এইগুলো কিভাবে এলো? আমার ছবিগুলো যদি লুকিয়েও তোলা হয়, তাহলে তুর্যর সাথে ছবিগুলো কিভাবে সম্ভব? তুর্যর সাথে কখনোই এভাবে ছবি তুলিনি আমি। ছবিগুলোর দিকে আর তাকিয়ে থাকতে পারছি না। মাথায় অনেক ব্যথা করছে। মাথাটা চেপে ধরে আছি। এই ঘরটাও বেশ পরিচিত মনে হচ্ছে। এই ঘরে অনেকবার এসেছি আমি, কিন্তু এই ঘরটাতে আজকেই প্রথম এলাম আমি। ব্যালকনিতে কারা যেন দাঁড়িয়ে আছে, একটা ছেলে আর একটা মেয়ে। জোরে জোরে হাসছে মেয়েটা আর বারবার ঢলে পড়ছে ছেলেটার বুকে। ওরা আমার দিকে এগিয়ে আসছে। এখন অনেক ভয় করছে আমার। মাথায় অসহ্য যন্ত্রণা করছে। চোখ দুটো কেমন ঝাপসা হয়ে আসছে। চোখ খুলতেই দেখি তুর্য আমার পাশে বসে আছে, আমার হাত নিজের হাতের মুঠোয় নিয়ে। চারপাশটা তাকিয়ে দেখলাম আমি আমার ঘরেই আছি। কিন্তু এটা কিভাবে সম্ভব? আমি তো ওই ঘরটাই ছিলাম। এক লাফে বিছানা থেকে নেমে পড়লাম। আমাকে এমন হুড়মুড়িয়ে উঠতে দেখে তুর্য অনেকটা ঘাবড়ে গেল। কি হলো তোমার, এইভাবে উঠলে যে? আমাকে এই ঘরে কে এনেছে? আমি তো ওই ঘরটাতে ছিলাম। এই ঘরে কে এনেছে মানে? এটা তোমার ঘর, তুমি কি ভুলে গেছো? তুমি এই ঘরেই থাকো। আমি কিচ্ছু ভুলিনি। আর এটাও ভুলিনি যে কাল রাতে আমি ওই পূর্ব দিকের ঘরটাতে গিয়েছিলাম। কিন্তু আমি এখানে কিভাবে এলাম? আর ওই ঘরে আমার ছবি কি করে এলো? কিসব আবল-তাবল বকছো? তুমি এই ঘরেই ঘুমিয়েছিলে রাতে, আর এখন উঠেছো। না, আপনি মিথ্যা বলছেন। এবারে সবাই আমাকে মিথ্যা বলছে। আপনারা আমার কাছ থেকে অনেক কিছু লুকিয়েছেন। শান্ত হও হির, কিছুই লুকোইনি আমরা। তোমার স্টেট হয়েছে, আর কিছুই না। আমি প্রমাণ করছি, চলেন আমার সাথে। হির স্টপ, দাঁড়াও হির। না, আজকে আমি সব জেনেই ছাড়বো। ওই ঘরটাতে আমার আর আপনার ছবি কোথা থেকে এলো? আপনি আমার এত কাছের কবে এলেন? আমার সব জানতেই হবে। এগুলো তোমার ভ্রম হির, এগুলো সত্য নয়। আপনি দরজাটা খুলুন। ধাক্কা দিতেই দরজাটা একটু খুলে গেল, কিন্তু ভেতরে ঢুকতেই আমি আরেক দফা আশ্চর্য হলাম। ঘরে আমার একটা ছবিও নেই, যে কয়েকটা আছে তুর্যর একার। আমি পুরো রুম তন্ন তন্ন করে খুঁজলাম, কিন্তু আমার একটা ছবিও পেলাম না। এবার কেমন জানি নিজেকেই পাগল পাগল মনে হচ্ছে। তার মানে কি আমি সবটাই স্বপ্ন দেখেছিলাম, নাকি যা দেখেছিলাম সত্যি ছিল? ওই ছেলেটা আর মেয়েটা,
সবটাই কি আমার ভ্রম ছিল? আবারও মাথাটা ভারী ভারী মনে হচ্ছে, চোখ দুটো ঝাপসা হয়ে আসছে, মনে হচ্ছে জ্ঞান হারাচ্ছি। বিছানায় শুয়ে আছে হীর, পাশে তুর্য বসে আছে আর ডাক্তার হীরকে দেখছেন। তুর্য, তোমার ছবিগুলো আগেই সরিয়ে নেওয়া উচিত ছিল। হির ছবিগুলো না দেখলে এমন হাইপার হতো না। আসলে ডক্টর, আমি ভাবিনি যে হির রাতে ওই ঘরে যাবে চেক করার জন্য। ভালো তো মাঝরাতে আমার ঘুম ভেঙে যায়। হিরকে ঘরে না পেয়ে খুঁজতে খুঁজতে ওই ঘরে গেলে দেখি হির অজ্ঞান হয়ে পড়ে আছে। হির এখন স্বাভাবিক নেই। তুর্য, তোমার এটা বোঝাতে হবে। ওই মেডিসিনগুলো হিরের অনেক ক্ষতি করেছে। এজন্য ওরা তোমার ছবিগুলো দেখে ও জ্ঞান হারিয়ে ফেলেছে। আমি আগেই ধারণা করেছিলাম হিরের স্মৃতিশক্তি লোপ পাওয়ার পিছনে অ্যাক্সিডেন্ট না অন্য কোনো কারণ রয়েছে, কিন্তু কেউ এত নিখুঁত প্ল্যান করে আমার হিরকে আমার কাছ থেকে দূরে সরিয়ে দেবে ভাবতে পারিনি। ওগুলো মনে করে কষ্ট পেও না। যা হওয়ার হয়ে গেছে। এখন হিরকে সুস্থ করাটাই আসল। যেই ওষুধটা হির প্রতিদিন নিত, ওটা আমি পাল্টে ওর জায়গায় অন্য ওষুধ দিয়েছি। ওই ওষুধটা হিরের স্মৃতি ফিরিয়ে আনবে আর হিরকে স্বাভাবিক করে তুলবে। ধন্যবাদ ডক্টর, আপনার এই উপকার আমি কখনোই বলতে পারবো না। এটা আমার দায়িত্ব ছিল, ইয়াংম্যান। হীরকে ঘুমের ঔষধ দেওয়া হয়েছে। তুর্য সেই ঘরটাতে গিয়ে আলমারি থেকে একটা ফটো অ্যালবাম বের করলো। প্রথম ছবিটাতে একটা কিশোর ছেলের কোলে একটা 2 বছরের মেয়ে বসে আছে। ছবিটা দেখেই তুর্য হেসে ফেলল। অ্যালবামটা বিছানায় রেখে দিয়ে একটা সিগারেট ধরিয়ে ব্যালকনিতে গিয়ে দাঁড়ালো তুর্য। সিগারেটের ধোঁয়ার সাথে মিশে অতীত স্মৃতিগুলো ভেসে আসছে চোখের সামনে। তুর্যের বাবা তিয়াস চৌধুরীর একমাত্র বেস্ট ফ্রেন্ড সিরাজ মাহমুদের মেয়ে হীর। তুর্যের যখন 9 বছর বয়স তখন হীরের জন্ম হয়। ছোট্ট হীরকে হাসপাতালে সবার আগে কোলে তুলে নিয়েছিল তুর্য। হীরের নামটাও তুর্যই রেখেছিল। সিরাজ মাহমুদ অনাগত মেয়ের নাম সায়নী রাখতে চেয়েছিলেন, কিন্তু তার মেয়ের হবু জামাই নিজের বউয়ের নাম নিজেই রেখে দিয়েছিলেন। এই নিয়ে অবশ্য দুই পরিবারই খুশি ছিল।